So thanks all for joining. Tonight we are going to read this poem and complete this poem, Fra Lippo Lippi. Fra Lippo Lippi, this is actually a name of a person. The person Lippo Lippi, he was a painter. Remember this one. Fra Lippo Lippi, he was a painter who painted. Painter. He was born in 1412. He was born in 1412 and died in 1469. তার মানে এই কবিতা লেখা হয়েছে ভিক্টোরিয়ান পিরিয়ডে, বাট যাকে নিয়ে কবিতাটা লিখতেছে সে জন্মগ্রহণ করেছিল 1412 সালে, মৃত্যুবরণ করেছে 1469 সালে। So Fra Lippo Lippi is the name of a person who was born in Florence. Florence is a state of Italy. বুঝতে পারছো, ইটালির একটা শহরের নাম হচ্ছে ফ্লোরেন্স। শহরের নাম হচ্ছে ফ্লোরেন্স, যেমন ভেনিস আছে, ভেনিস, ফ্লোরেন্স, পাদুয়া, এগুলো হচ্ছে ইটালিতে। বুঝতে পারছো? So in Florence, Lippo Lippi was born. His family was very poor. His family was very poor. He has many siblings, but when he was only 8 years old, Lippo Lippi, when he was only 8 years old, during that time his parents died. His parents died in his early age, and Fra Lippo Lippi, he became an orphan. And before that, I would like to tell you that Fra, Fra. Fra means Freyer. Freyer means monk, Shannashi, M-O-N-K, monk, whose life is dedicated for the sake of religion. A person who is called monk or saint. A person, saint or monk, who dedicated and sacrificed his worldly love for the sake of God and religion. ওই ব্যক্তিকে সন্ন্যাসী বলা হয়, মনক, যে গডের জন্য এই দুনিয়ার প্রতি লোভ লালসা, খাদ্যের প্রতি, পানীয়ের প্রতি, সম্পদের প্রতি তার কোনো লোভ থাকে না। কারণ সে যখন মনক হয়ে যায়, প্রত্যেকটা মানুষ তার খাদ্যের ব্যবস্থা করে দেয়, থাকার ব্যবস্থা করে দেয়, হাই লেভেলের খাবারের ব্যবস্থা করে দেয়, তাকে নিয়ে আর ভাবতে হয় না। মানে আইরনিক্যালি আমরা জানি যে একজন মনক বা সন্ন্যাসী সে খাদ্য পানীয় এগুলোর পিছনে ছুটে না, সে সম্পদের পিছনে ছোটে না, অর্থের পিছনে ছোটে না, কিন্তু এর অরিজিনাল মিনিং হচ্ছে সে ওগুলোর পিছনে না ছুটে ডিরেক্টলি চার্চের ভিতরে বসে গডের নাম জপে বা ইবাদতের কাজ করে। আর এদিকে মানুষ তার জন্য সম্পদের ব্যবস্থা করে দেয়, বাসা বাড়ি, হাই লেভেলের খাওয়া দাওয়ার সব ব্যবস্থা করে দেয়। এর মানে এই নয় the monks are not interested in foods and fruits, in wealth or in palace. বুঝতে পারছো? যারা সন্ন্যাসী তারা যে রাজপ্রাসাদ ভালোবাসে না এমনটা নয়, ওগুলোর পেছনে তারা ডিরেক্টলি ছোটে না, বাট মানুষ তাদেরকে এগুলো দিয়ে দেয়, ব্যবস্থা করে দেয় সন্ন্যাসী হওয়ার কারণে। সো ফ্রা মিনস মনক, M-O-N-K, মনক, বা ফ্রেয়ার, F-R-I-A-R, ফ্রেয়ার। Freyer means Fra. Fra means monk, মানে সন্ন্যাসী, religious person whose life is devoted to the church and religion and God. বুঝতে পারছো? And Lippo Lippi is the name of the person. Lippo Lippi is an Italian name. Lippo Lippi is an Italian name, and Fra is a title. Fra is a title. Fra means monk. So this is actually Fra Lippo Lippi, who was born in Florence. But during his 8 years, when he was only a child, he lost his parents, and he was passing his days beside the roads, starving. সে স্টারভিং, ক্ষুধার্ত অবস্থায় খালি পেটে স্টারভিং করতেছিল, রাস্তার পাশে বসে দাঁড়িয়ে কান্না করতেছিল। ফ্রা লিপ্পো লিপ্পি যখন তার বয়স 8 বছর ছিল। কারণ আজ থেকে মনে করো যদি 1412 সালে জন্ম হয়, তাহলে 1420 সালের কথা, যখন তার বয়স 8 বছর, তখন তো মানুষের এখনকার মতো অত মানুষের চলাচল ছিল না, অত খাদ্য রিয়া ছিল না। তো লিপ্পো লিপ্পি রাস্তায় এরকম কান্না করতো। তারপর তার একজন আন্টি, প্রতিবেশী তার আন্ট, তাকে বাড়িতে নিয়ে যায়, বাট হার আন্ট কুড নট বেয়ার হিজ কস্ট। ওই সময় অভাব ছিল, তার আন্টি তাকে তার ঘরে নিয়ে যায় মানুষ করার জন্য, সে তার কস্টকে বহন করতে পারে না। কিন্তু আমরা যখন টিন টার্ন অ্যাবে কবিতা যখন আমরা পড়েছি সেকেন্ড ইয়ারে, অ্যাবে মানে হচ্ছে মনস্টারি মানে হচ্ছে অ্যাবে। মনস্টারি কাকে বলা হয়? আ লিভিং প্লেস ফর দ্য মনক, ফর দ্য সেন্টস, যারা মনক এবং সেন্ট
ধর্মীয় যাজক যারা, তাদের বসবাস করার জন্য সরকারের পক্ষ থেকে অর্থাৎ কিং এবং কুইনের পক্ষ থেকে স্পেশাল আকৃতির যে ঘর, এগুলোকে বলা হয় মনস্টারি। যেমন আমাদের জয়পুরহাটে নওগাঁতে পাহাড়পুর বৌদ্ধবিহার, যারা ক্যালেন্ডার আছে যাদের বাড়িতে সরকারি, সেখানে দেখবা পাহাড়পুর বৌদ্ধবিহারের পিকচার দেওয়া আছে। এই পাহাড়পুর বৌদ্ধবিহারটা হচ্ছে বুদ্ধিস্ট যারা বৌদ্ধ ধর্মের, তাদের একটা মনস্টারি। তাদের যারা সেন্ট ছিল বৌদ্ধ ধর্মের, তাদের এটা মনস্টারি ছিল। তারা এখানে ধর্মীয় জীবনযাপন করত, তাদের খাদ্যের ব্যবস্থা মানুষ করে দিত। বুঝতে পারছো? ঠিক এরকম মনস্টারি ছিল ওই সময়ে, খুব প্রসিদ্ধ ছিল মনস্টারি। আর যারা মনস্টারিতে যাইতো, ছোটবেলায় তাদেরকে মনস্টারিতে পাঠানো হইতো। যে সমস্ত ছেলেদেরকে সেন্ট বানানোর কথা বা মনক বানানোর কথা, ছোটবেলায় তাদেরকে মনস্টারিতে দেওয়া হইতো। মনস্টারিতে তাদের খাদ্য, পোশাক আশাক, শিক্ষা, রিলিজিয়াস শিক্ষা সবকিছু তাদের মনস্টারিতে হইতো। তো ফ্রা লিপ্পো লিপ্পি ওয়াজ সেন্ট টু দ্য মনস্টারি of Florence when he was only 8 years old, because he lost his parents and his aunt was unable to carry the cost of his livelihood. বুঝতে পারছো? এই জন্য তার আন্টি এই লিপ্পো লিপ্পিকে এই মনস্টারিতে দিয়ে দেয়, ফ্লোরেন্সের একটা প্রসিদ্ধ মনস্টারিতে দিয়ে দেয়, সেখানে সে বেড়ে ওঠে। বাট রিমেম্বার ওয়ান থিং, ইফ ইউ আর অ্যাডমিটেড ইন দ্য মাদ্রাসা, দ্যাট মিনস you will have a religious mood, it's not important. তুমি যে মাদ্রাসায় তোমাকে ভর্তি করে দিলে তুমি তো দুষ্টু হবে না, এতে কোনো সন্দেহ, এটা কিন্তু কথা না। মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার পরও, রিলিজিয়াস নলেজ জানার পরেও তুমি জেনা করতে পারো, তুমি সিনেমায় যাইতে পারো, তুমি প্রেম করতে পারো, তুমি অপকর্ম করতে পারো, পসিবিলিটি আছে। কারণ এটা তোমার উইল, তোমার ফ্রিডম অফ ইয়োর মাইন্ড। তুমি যখনই একটু ফাঁক ফোকর পেয়ে যাবা এই কাজগুলো করার, তখনই করা শুরু করে দিবা। তো মনস্টারিতে যারা যায় তাদের হচ্ছে রিলিজিয়াস লাইফ। কিন্তু ফ্রা লিপ্পো লিপ্পি ছিল একটা ডিফারেন্ট টাইপের। সে তো ধর্মীয় জ্ঞান অর্জন করেছিল মনস্টারির ভিতরে এবং সবাই তাকে ভালোবাসত। তার একটা এক্সেপশনাল কোয়ালিটি ছিল ফ্রা লিপ্পো লিপ্পি, সেটা হচ্ছে পেইন্টিং কোয়ালিটি। মনে হয় যেন হি ওয়াজ বর্ন অ্যাজ এ পেইন্টার, মনে হয় সে জন্মগতভাবে একজন পেইন্টার, এই লিপ্পো লিপ্পি। বুঝতে পারছো? কিন্তু প্রফেশনালি সে হচ্ছে একজন ফ্রা অর্থাৎ সন্ন্যাসী। বুঝতে পারছো? কিন্তু এই মনস্টারির ভিতরে সে কি করতো, মনস্টারির ভিতরে মনে করো যে কোনো মেয়ে কারোর সঙ্গে প্রেম করে সেই ছেলে যখন মেয়েটাকে ধোকা দিয়েছে, তো মেয়েটা ওই ছেলেকে হত্যা করে তার রক্ত মাখা হাত নিয়ে মনস্টারিতে আসছে। এসে লিপ্পো লিপ্পি একজন মনক ফ্রা, তার কাছে এসে পাপ মোচনের জন্য আসছে। তো ফ্রা লিপ্পো লিপ্পি সবগুলো নিজে অবজার্ভ করছে। তো এই জিনিসগুলোকে সে মুখ দিয়ে বর্ণনা না করে সে পেন্টিংয়ের মাধ্যমে এই জিনিসগুলো পেন্টিং করতো। যে তার পেন্টিংয়ে সে দেখাইতো যে একটা মেয়ে কিভাবে আসলো, মানে পেন্টিং যেন কথা বলতেছে, এরকম পেন্টিংয়ের তার ঝোঁক ছিল এই লিপ্পো লিপ্পির। বুঝতে পারছো? তো যখন আমাদের কবি রবার্ট ব্রাউনিং, সে যখন ইটালিতে গেছিল, ফ্লোরেন্সে একটা মনে করো যে জাদুঘর ছিল, ফ্লোরেন্সে জাদুঘর আছে এখনো, এবং ফ্লোরেন্সের যেই চার্চে ফ্রা লিপ্পো লিপ্পি ছিল বা যেই মনস্টারিতে ছিল, মনস্টারিতে রাত্রে থাকে আর তার চার্চে গিয়ে দিনে রিলিজিয়াস ধর্ম বিষয়গুলো পালন করে। তো সেখানে রবার্ট ব্রাউনিং গিয়ে দেখেছে ফ্রা লিপ্পো লিপ্পি যে পেইন্টিংগুলো আর্ট করেছিল, কারণ রবার্ট ব্রাউনিংয়ের 400 বছর আগে ফ্রা লিপ্পো লিপ্পি পৃথিবীতে এসেছিল। রবার্ট ব্রাউনিংয়ের 400 বছর আগে পৃথিবীতে এসেছিল ফ্রা লিপ্পো লিপ্পি, 350-400 বছর আগে। তো সেই পেইন্টিংগুলো দেখতে গিয়েছিল রবার্ট ব্রাউনিং। বুঝতে পারছো? দেখতে গিয়ে সে অবাক হয়। তো লিপ্পো লিপ্পির প্রতি তার একটা ভালোবাসার সৃষ্টি হয়। আর আমরা প্রথম ক্লাসে পড়েছি যে রবার্ট ব্রাউনিংয়ের পেইন্টিংয়ের প্রতি একটা আকর্ষণ ছিল। হি ওয়াজ ইন্টারেস্টেড ইন পেইন্টিং। ইভেন রবার্ট ব্রাউনিং ওয়ান্টেড টু পেইন্ট, বাট হি ফেইলড। ইনস্টেড অফ পেইন্টিং হি টুক দ্য পোয়েট্রি কম্পোজিশন অ্যাজ হিজ প্রফেশন। দিস ইজ রবার্ট ব্রাউনিং. So when Robert Browning visited Italy, mainly Florence, and noticed the paintings of Lippo Lippi, and he learned the life story of Lippo Lippi. There was a writer in 16th century who wrote a biography of painters, sculptors, and architects. মানে একজন 16th century লেখক যে একটা বই লিখেছে, জীবনী স্বরূপ একটা বায়োগ্রাফি লিখেছে। কাদেরকে নিয়ে? যেখানে তিনি বায়োগ্রাফি অফ পেইন্টার্স, স্কাল্পটর্স এবং আর্কিটেক্টস এদের জীবনী লিখেছেন।
So in the list, Lippo Lippi was one of them. Lippo Lippi was one of the painters. So Robert Browning learned about Fra Lippo Lippi from the biography, where his life story was written. And Robert Browning observed the paintings of Lippo Lippi in Florence. Okay, then being interested in paintings, Robert Browning wrote this dramatic monologue, this successful dramatic monologue, Fra Lippo Lippi. So Fra Lippo Lippi is actually a dramatic monologue. So in this dramatic monologue, Lippo Lippi is the speaker. Lippo Lippi is the speaker in this dramatic monologue, and the listeners are a few policemen or guard. যেমন রাতের বেলায় শহরের রাস্তাঘাটে পুলিশ গার্ড থাকে, রাতের বেলায় শহরের রাস্তাঘাটে পুলিশ গার্ড থাকে। এখন রাত 3টার সময় যদি তুমি সন্দেহজনক কিছু জায়গায় যাও, তাহলে পুলিশ কিন্তু তোমাকে লাইট মেরে মেরে দেখবে, লাইট মেরে কে ওখানে, কি করো তুমি এত রাত্রে এখানে। তো কবিতাটা শুরু হয়েছে এইভাবে যে লিপ্পো লিপ্পি কবিতার স্পিকার। গল্পটাকে রবার্ট ব্রাউনিং এইভাবে সাজিয়েছেন যে সমুদ্র সৈকতে একটা প্রস্টিটিউশন আছে, সমুদ্র সৈকতে একটা প্রস্টিটিউশন আছে। এখানে আরেকটা কথা বলে দিই, লিপ্পো লিপ্পি তার জীবদ্দশায় যতগুলো টাকা উপার্জন করেছিলেন, এই টাকাগুলো এই হালার পুঁতে সব টাকা কী করছে, পতিতাদের পিছনে ব্যয় করছে। মানে হি ওয়াজ ডিপলি ইন্টারেস্টেড ওয়ান প্রস্টিটিউটস, বুঝতে পারছো? এই লিপ্পো লিপ্পি মেয়েদের ধান্দা ছিল খুব বেশি, মানে লাভ অ্যাফেয়ার্স, তার ইলিগাল লাভ। তাহলে ভাইয়া তার তো ধর্মকর্ম সবই গেল, সে এতদিন ধরে যে ধর্মকর্ম সেটাই রবার্ট ব্রাউনিং সেই কথা এখানে বলে, চলে গেল। এই কবিতায় রবার্ট ব্রাউনিং যে কথাগুলো নিয়ে আলোচনা করছে, যে দেখো এখানে কবিতায় আছে লিপ্পো লিপ্পি বলবে, লিপ্পো লিপ্পি কি করে, সে চার্চ থেকে পালিয়ে আসে, মনস্টারি থেকে পালিয়ে আসে জানালা দিয়ে। মনস্টারিতে সে যখন পেন্টিং আর্ট করা শুরু করে দেয়, আগে একটু ওইগুলো কথা বলে নেই তাহলে তোমাদের জন্য উপকার হবে। মনস্টারিতে ফ্রা লিপ্পো লিপ্পি যখন পেন্টিং আর্ট করে, যেমন ভাবে বললাম যে কোনো মেয়ে এরকমভাবে আসলো বা কোনো রিলিজিয়াস পারসন রিডেমশনের জন্য বা পিউরিফিকেশনের জন্য চার্চের ভিতরে আসলো, আসার পর কী ভঙ্গিতে আসে, কী কারণে আসে, একটু পানি দাও তো আমাকে, তখন ওইগুলোকে সে পেন্টিংয়ের মাধ্যমে প্রকাশ করে, পেন্টিংয়ের মাধ্যমে প্রকাশ করে। তো সে যখন পেন্টিং করে তখন পুরো দেহটা পেন্টিং করে, অর্থাৎ পায়ের পাতা থেকে শুরু করে মাথা পর্যন্ত পেন্টিং করে। কিন্তু যারা মনস্টারির ভিতরে এবং চার্চের ভিতরে যারা যারা প্রিস্ট ছিল এবং যারা পোপ ছিল, তাদের ধারণা অনুযায়ী একজন রিলিজিয়াস পার্সনের, একজন সন্ন্যাসীর এই ধরনের পেন্টিং আর্ট করা ঠিক নয়। সে পেন্টিং আর্ট করতে পারে শুধুমাত্র মাথা থাকবে আর মুখ থাকবে, বাবু হাফ বডি থাকবে, হাত পা পুরোপুরি থাকবে না। আমার কথা বুঝতে পারছো? হাত পা ব্যতি রেখে, হাত পা পেইন্ট না করে, শুধু মাথা মুখ বা অর্ধেক বডি আর্ট করে এই পেন্টিংয়ের ভিতর আত্মা নিয়ে আসতে হবে। এত কিউট করে পেন্টিংটা পেইন্ট করতে হবে, কেউ যেন দেখে মনে করে এটা একটা জীবিত একটা পেন্টিং। এরকম এটা ধারণা ছিল কাদের? যারা প্রিস্ট এবং পোপ ছিল ওই চার্চের এবং মনস্টারের। কিন্তু পুরো ছবি আর্ট করতে দিত না। এদিকে রবার্ট ব্রাউনিংয়ের ধারণা হচ্ছে যে একটা পেন্টিংয়ের মধ্যে তখনই আত্মা সেট করা সম্ভব যখন পুরো পেন্টিংটা অঙ্কন করা যাবে, সম্পূর্ণ পেন্টিং, অর্থাৎ পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ কোনো ব্যক্তি বা কোনো জিনিসের পেন্টিং আর্ট করে এমন নিখুঁতভাবে আর্ট করতে হবে মনে হয় যেন এটা জীবিত। যেমন করে ধরো যে ওই যে কি বলে ওটাকে, মোনালিসা আছে না, মোনালিসার পেন্টিং কিন্তু পরিপূর্ণ পেন্টিং নয়, ওটা হাফ পেন্টিং। কিন্তু লিপ্পো লিপ্পি যে পেন্টিংগুলো আর্ট করতো সেটা ছিল ফুল পেন্টিং। অর্থাৎ লিপ্পো লিপ্পির ধারণা হচ্ছে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স পরিপূর্ণ হলেই সেখানে সোল সেট করা সম্ভব। তারপরে ইফ ইউ পেইন্ট দ্য এন্টায়ার বডি অফ আ সাবজেক্ট, দেন ইউ ক্যান সেট সোল অফ দ্য সাবজেক্ট in the painting, otherwise it's not possible according to Lippo Lippi, according to Fra Lippo Lippi. But the priest, the churchmen, they were not interested in such kind of painting, but Lippo Lippi was interested, and Lippo Lippi wanted to express his innovations, express his imagination, express his painting power. But there was the rules and restriction in the life of the monk, in the life of the saints, because a saint or a monk cannot do everything as a common person do, as the common people do. Try to understand. A saint or a monk cannot do anything according to their wish as the common people can do. This is the religious restrictions on the life of monk.
বাট অ্যাকর্ডিং টু রবার্ট ব্রাউনিং, যে ইফ ইউ হ্যাভ ক্রিয়েটিভ পাওয়ার ইউ শুড রিভিল, you should express, you should expose. If you have creative power, you should expose your creative power. You should innovate something by using your creative power, whether it is go against your religious restriction or against your social phenomena. This is the faith of Robert Browning and the faith of Lippo Lippi. লিপু লিপির এই চিন্তা চেতনা ছিল বলেই তো রবার্ট ব্রাউনিং তাকে সাবজেক্ট হিসেবে গ্রহণ করছে, তার উপর ড্রামাটিক মনোলগ লিখছে। তো মনস্টারির জানালা দিয়ে লিপু লিপি বের হয়ে পালিয়ে যায়, যখন সে তার মন মতো চার্চে থেকে মনস্টারিতে থেকে মন মতো পেন্টিং করতে পারতেছিল না। এই জন্য সে কি করতেছিল, সে এরকম সমুদ্র সৈকতে ফ্লোরেন্সের সে ওইরকম হেঁটে বেড়াচ্ছিল। তো আমরা যে বড় হয়েছি সবাই, সকলে আমাদের জানা থাকে কোন কোন জায়গাগুলো প্রস্টিটিউশন থাকে। যেমন রেলওয়ে স্টেশনে গাঞ্জা মদও পাওয়া যায়, রেলওয়ে স্টেশনে পতিতাও পাওয়া যায়। অর্থাৎ রেলওয়ে স্টেশনের আশেপাশে চিপায় চাপায় প্রস্টিটিউশন থাকে। তারপরে ক্যাপিটালগুলোতে প্রস্টিটিউশন থাকে, বড় বড় শহরে প্রস্টিটিউশন থাকে। এগুলো থাকার কারণও রয়েছে। যারা ভ্যান চালক, রিক্সা চালক, ট্রাক ড্রাইভার, বাস ড্রাইভার, বিজনেসম্যান, যারা গ্রাম থেকে শহরে গিয়ে 3 মাস 4 মাস 5 মাস থাকে, এরা কিভাবে থাকবে? তো প্রস্টিটিউশন ইজ অনলি ফর দেম, ফর দ্য ড্রাইভার্স, অল কাইন্ড অফ ড্রাইভার্স অ্যান্ড অল কাইন্ড অফ প্রফেশনালস হু লিভড ইন দ্য ক্যাপিটাল অ্যান্ড their village is, they live actually in the village, but for their livelihood they are living in the town. For their physical satisfaction, physical thirsty, there are several prostitutions in the capital, in the town, in our country also. বুঝতে পারছো? তো লিপু লিপি সে ওই রকম জায়গায় হাঁটাহাঁটি করতেছে রাতের বেলায়, সমুদ্র চরে হাঁটাহাঁটি করতেছে, যার আশেপাশে প্রস্টিটিউশন আছে, প্রস্টিটিউশনের লাইট জ্বলতেছে, এবং প্রস্টিটিউশনে যে কথাবার্তা হয় বিভিন্ন হিন্দি ফিল্মে দেখো না কেমন রঙিন থাকে, ওরকম কথাবার্তা হচ্ছে, আওয়াজ আসতেছে, এবং কিছু প্রস্টিটিউট গার্লস তারা রাস্তার আশেপাশে হাঁটাহাঁটি করতেছে। এটা একটা সাসপেক্টেড এরিয়া, নট ফর এভরিওয়ান। কিন্তু লিপু লিপি যে চার্চম্যান, লিপু লিপি যে একজন মনক সন্ন্যাসী, এটা কম বেশি ফ্লোরেন্স শহরের সবাই জানতো, কারণ সবাই চার্চে যাইতো, লিপু লিপিকে দেখতো। তো রাতের অন্ধকারে যেহেতু লিপু লিপি ডিপ্রেসড হয়ে ওখানে ঘুরে বেড়াচ্ছে চরে, তো যারা পুলিশম্যান ওই জায়গায় ডিউটিতে ছিল, যারা পুলিশম্যান এবং গার্ড, যে সরকারিভাবে রাজার পক্ষ থেকে, কিংয়ের পক্ষ থেকে যারা ডিউটিতে ছিল, তারা লাইট মেরে দেখতেছে যারে ওখানে কে, তারা তার মুখে লাইট মারতেছে। পুলিশরা কোথায় লাইট মারে? যারা গার্ড থাকে দেখবো যে বড় বড় টর্চ ব্যবহার করে, টর্চ, এই কবিতায় টর্চের কথা বলা হয়েছে, টর্চ ব্যবহার করে তার ফেসে দিচ্ছে। তো এই সময় ফ্রা লিপু লিপি কথা বলতেছে, আর লিসেনার হচ্ছে পুলিশম্যান। এই পুলিশম্যানদেরকে উদ্দেশ্য করে, পুলিশম্যানস আর দ্য সাইলেন্ট লিসেনার্স অ্যান্ড লিপু লিপি ইজ দ্য স্পিকার অফ দিস পোয়েম। কারণ ড্রামাটিক মনোলগের কবি স্পিকার হতে পারে না, যাকে নিয়ে লিখতেছে সেই স্পিকার। তো ফ্রা মানে কি বুঝেই ফেলছো, লিপু লিপি মানে কি? এটা হচ্ছে নাম, লিপু লিপি একটা নাম। আচ্ছা, সে মূলত একটা অরিজিনাল নাম, ঐতিহাসিক একটা নাম। তো লিপু লিপির ব্রেনে কি চলতেছে? সাইকোলজিক্যাল প্রেজেন্টেশন। দিস পোয়েম ইজ দ্য সাইকোলজিক্যাল প্রেজেন্টেশন অফ ফ্রা লিপু লিপি। কারণ তার কাজ হচ্ছে সন্ন্যাসীর বা মন জাতীয় কাজ, কিন্তু সে করতে চাচ্ছে পেন্টিং। হি ইজ ইন্টারেস্টেড ইন আর্ট, অথচ সে বড় হয়েছে মনস্টারিতে, আর সে ইন্টারেস্টেড ইন আর্ট, লিপু লিপি। বুঝতে পারছো? তাই দিস পোয়েম ইজ দ্য সাইকোলজিক্যাল প্রেজেন্টেশন অফ লিপু লিপি। লিপু লিপির মানে মাথায় কি চলতেছে। তো তখন যখন পুলিশটা তার মুখে লাইট দিচ্ছিল, তখন সে এক এক করে নিজেই কথা বলতেছে, আমি কে, আমার মুখের দিকে তাকাও, আমি হচ্ছে তোমাদের ব্রাদার, আমি হচ্ছে মনক লিপো, আমি হচ্ছে লিপো, আমাকে চিনতেছো না তোমরা, লাইট দিও না, আমি ডিস্টার্ব হচ্ছি। তখন এক এক করে তার জীবনের গল্প শোনায়, কোথায় থেকে জন্মগ্রহণ করলো, সে কোথায় কোথায় ধরা খেয়েছে, কোন কোন মেয়ের প্রেমে পড়েছে, কার সঙ্গে রাত কাটিয়েছে, কি কি করছে, কোথায় টাকা নষ্ট করছে, এবং সর্বশেষ কনভারসেশন শেষে লিপু লিপি মনে করো যে সকাল হতে যাচ্ছে, এই সময় লিপু লিপি পুলিশম্যানদেরকে বলছে, ঠিক আছে, এই জায়গা যেহেতু ডেঞ্জারাস, আশেপাশে প্রস্টিটিউশন আছে, আমি এখান থেকে সকাল হওয়ার আগেই চলে যাব। এইভাবে কবিতাটা শেষ হয়ে যায়। এই কবিতাতে লাইন আছে 392 লাইন। বুঝতে পারছো? এই কবিতাতে লাইন আছে 392 লাইন। তো 392 লাইন তো আমাদের পড়ার মতো হাতে টাইম নেই। হ্যাঁ, তোমরা চাইলে পড়া যাইতো। আর রবার্ট ব্রাউনিং এর এক্সপ্লেনেশন সহজ, বই যদি কিনে থাকো তাহলে নিজে নিজে পড়ে নিও। দেখো, তো এটা হচ্ছে বিগিনিং, এই প্রথম যে স্ট্যান্জাটা দেখতেছো এটা হচ্ছে কবিতার বিগিনিং, আর শেষের কয়েকটা লাইন আমি এখানে তুলেছি তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য।
বিগিনিংটা শুরু কিভাবে হয়েছে জাস্ট এটা দেখো, যে আই অ্যাম পুয়ার ব্রাদার লিপ্পো, যখন এই যে বাই ইউর লিভ, তো এই যে পুলিশম্যানরা যখন তার মুখে লাইট মেরেছে, এটা হচ্ছে প্রথম লাইন কবিতার। কারণ ড্রামাটিক মোনোলগ সাডেনলি শুরু হয়, হঠাৎ করে, অ্যাবরাপ্ট বিগিনিং। তো পুলিশম্যান বা ওয়াচম্যান যারা টর্চ মেরেছে তার দিকে, তো সে টর্চ মারার পর সে বলতেছে, তা বলতেছে, লিপ্পো লিপি বলতেছে, আই অ্যাম পুয়ার ব্রাদার লিপ্পো। পুয়ার ব্রাদার মানে তো আমি তোমার অসহায় ভাই, মানে মনস্টারি ছেড়ে এখানে ঘুরে করতেছি অসময়ে, তার মানে আমি টেনশনে আছি, এই দিক থেকে পুয়ার ব্রাদার। আই অ্যাম পুয়ার ব্রাদার লিপ্পো বাই ইউর লিভ, ইউ নিড নট ক্লাব ইউর টর্চেস অন মাই ফেস। মানে আমি তোমরা আমাকে চিনো, স্পিকার বোঝাতে চাচ্ছে যে তোমরা আমাকে চিনো, পুলিশম্যানদেরকে বলতে তোমরা আমাকে চিনো, মুখে লাইট মারার দরকার নেই, টর্চ মারার দরকার নেই, আমি তোমাদের ভাই, এই যে অসহায় লিপ্পো। এটা জুকস, হোয়াটস টু ব্লেম, ইউ থিঙ্ক ইউ সি আ মঙ্ক। তোমরা কি ভাবতেছো, তোমরা আমাকে ব্লেম করবা যে প্রস্টিটিউশনের পাশে তোমরা একজন সন্ন্যাসীকে দেখতেছো? ইউ থিঙ্ক ইউ সি আ মঙ্ক, তোমরা পুলিশম্যান ভাবতেছো যে তো লিপ্পো এ তো মঙ্ক, সন্ন্যাসী, এবার প্রস্টিটিউশনের পাশে কি করে? কাকে গালি দেওয়া যায় যে হুজুর হলে কেন, হুজুর সিনেমা হলে কেন, হুজুর পার্কে কেন, ঠিক আছে, এরকম কিছু। যাই হোক, হোয়াট ইজ পাস্ট মিড নাইট অ্যান্ড ইউ থিঙ্ক দ্য রাউন্ডস অ্যান্ড হিয়ার ইউ ক্যাচ মি অ্যাট এনি এলিস এন্ড, হোয়ার স্পোর্টিভ লেডিস, স্পোর্টিভ মানে কলঙ্কিত নারী মানে প্রস্টিটিউট, হোয়ার স্পোর্টিভ লেডিস লিভ দেয়ার ডোরস আজার, যেখানে রাতের বেলায় প্রস্টিটিউটরা তাদের ঘরের দরজা খোলা রাখে, যার মন চায় আসবে, টাকা দিয়ে চলে যাবে, খেলা শেষ করে চলে যাবে। তো তোমরা ভাবতেছো যেটা এই লাইট মেরে কি আমরা কোনো সন্ন্যাসীকে দেখতেছি রে, তা আবার প্রস্টিটিউশনের মতো জায়গায়, এরকম একটা নোংরা জায়গায়। মানে সে নিজেই বলতেছে লিপ্পো লিপি, কারণ সে তো স্পিকার, সে তো বলবে। সে বলতেছে এমন একটা জায়গায় তোমরা এমন একজনকে ধরে ফেললা বা ক্যাচ করে ফেললা, আর যেখানে প্রস্টিটিউশন আছে, খারাপ লেডিসরা হাঁটাহাঁটি করতেছে, এবং যেখানে মনে করো যে দরজা খোলা আছে প্রস্টিটিউশনের, যে অনেক সময় দেখা যায় ইঁদুর নিজের গর্তে না ঢুকে আরেকটা গর্তে ঢুকে যায়, এরকম ভুল করে। তাই এরকম কথা বলবে যে তোমরা হয়তো এমন কোনো ভুল জায়গা, ভুল মানুষকে টার্গেট করেছো, যে ইঁদুর যেমন ভাবে নিজ গর্তে না ঢুকে অন্য গর্তে ঢুকে যায়, এরকম করে বলতেছে। তো প্রথম বিগিনিংটা এভাবেই হয়, তারপরে ওই সমুদ্র সৈকতে প্রস্টিটিউশনের পাশে দাঁড়িয়ে পুরো কবিতাটা শেষ হয়। বুঝতে পারছো? সো ফ্রা লিপ্পো লিপি বাই রবার্ট ব্রাউনিং ডিটেলস দ্য ডিফিকাল্ট অ্যান্ড tumultuous and sometimes scandalous life of the painter Fra Lippo Lippi, মানে তার কঠোর দুঃখের এবং কষ্টের পাশাপাশি তার যে স্ক্যান্ডালাস মানে হচ্ছে যে অপকর্ম করা জীবন, বুঝতে পারছো, যে জীবনে সে অনেক মেয়ের সঙ্গে মিশেছে, টাকা নষ্ট করেছে, এরকম। তা বাকি এগুলো হচ্ছে সামারি পড়লেই হয়ে যাবে। দেখো, তো the poem begins with the painter being accosted by a number of policemen. He claims to be on his way home and not, as they think, stopping to visit a brothel. Brothel মানে prostitution. He mocks them for their mistake and reveals that he is a monk in the employ of the powerful Cassimo Medici. The officers are taken aback. By this and release the monk, but Lippi still feels the need to justify himself. He launches into the story of how he ended up there that night. তো পুলিশম্যানরা যখন চিনতে পারে যে এটা লিপ্পো লিপি একজন মন্ক, তারা তাকে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরেও লিপ্পো লিপি চাচ্ছে যে সেই মনদেরকে বলবে যে এরকম জায়গায় সে কেন হাঁটাহাঁটি করতেছে, তার চেহারাকে সে জাস্টিফাই করা দরকার, কিন্তু সে নিজের গল্প বলতেছে। এই গল্প পড়া শুরু পুলিশদেরকে। He tells the man that he was painting in his studio, saints and again saints, এমন একটা জায়গা যেখানে শুধু সাধু আর সাধু, সন্ন্যাসী আর সন্ন্যাসী, and was very bored, এবং তিনি মনাস্টারির ভেতরে খুবই বোর হয়ে যাচ্ছিলেন। He heard music out his window, সে তার জানালা দিয়ে গান শুনতো। Climbed down to the street and joined up with the procession of musicians. সে তার মনস্টারির জানলা দিয়ে এরকম গান শুনতো বা এরকম শুনেছিল, জানলা দিয়ে বের হয়ে আসছে এবং এই মিউজিশিয়ানদের সঙ্গে যোগ দিয়েছিল। After celebrating for a time, he was on his way home when he was stopped. তো তিনি বাড়ি যাচ্ছিলেন, এমন সময় তিনি দাঁড়িয়ে গেলেন। Still not satisfied that they understand him. they বলতে তার চার্চের লোকেরা, যারা তাকে তার মতো করে পেইন্টিং আর্ট করতে দেয় না। Still not satisfied
দ্যাট এখন পর্যন্ত লিপ্পো লিপ্পি স্যাটিসফাইড না, যদিও বাইরে বের হয়ে আসছে, মিউজিশিয়ানদের সাথে যোগ দিয়েছে, নাচানাচি করছে, তারপর বাড়ি যাচ্ছিল, এই সময় প্রস্টিটিউশনের পাশে সে দাঁড়িয়েছে যেখানে পুলিশরা তাকে ধরেছে। Still not satisfied that they understand him, Lippo decides to tell them about his childhood and how he grew up on the street. বুঝতেই পারতেছো, both of his parents died when he was young and he was forced to beg for scraps from men and dogs. He did this for a number of years before being taken into a monastery. There he was finally able to eat his fill and indulge in his affinity for idleness. The monks attempted to make him study and learn Latin, but he says it was a waste of time. Lippo Lippi told the monasteries it was a waste of time. They then noticed his abilities at painting and decided that is what he should focus on. তারা বুঝতে পারলো যে আসলে তাকে কোন বিষয়ের উপর ফোকাস করতে হবে। সে যেহেতু ল্যাটিন শিখতে চাচ্ছে না, তো তার যে পেইন্টিংয়ের প্রতি ইন্টারেস্টেড আছে সে অনেক, সেই দিকের ক্ষেত্রে তাকে ডিসাইড করলো এই চার্চম্যানরা। হি ডাজ অলসো পেইন্টিং এভরিথিং হি সিস। এই লিপ্পো লিপ্পি যাই দেখতো তাই সে পেইন্টিং করতো, আর চার্চের কালো ওয়ালের মধ্যে সে এরকম পেইন্টিং করে ভরে দিত। বাট দ্য প্রিওর অফ দ্য মনস্টারি ইজ নট হ্যাপি উইথ হোয়াট হি হ্যাজ মেড। যারা প্রিওর মনস্টারির অর্থাৎ যারা পরিচালক এবং ধর্মীয় গুরু, তারা এই যে তার পেইন্টিংয়ে স্যাটিসফাইড ছিল না, হ্যাপি ছিল না। দ্য প্রিওর ওয়ান্টস মোর সোল ইন দ্য আর্ট। এই প্রিওররা চাচ্ছিল যে আর্টের মধ্যে, পেইন্টিংয়ের মধ্যে আত্মার উপস্থিতি চাচ্ছিল, যে দেখে যেন মনে হয় যে জীবিত। অ্যান্ড দ্য পেইন্টার ওয়ান্টস সোল অ্যান্ড বিউটি। কিন্তু পেইন্টার দুইটাই চাচ্ছিল, লিপ্পো লিপ্পি চাচ্ছিল পেইন্টিংয়ের বিউটি এবং আত্মা দুইটাই, আর তাদের যারা প্রিওর, যারা রিলিজিয়াস পার্সন এই মনস্টারি এবং চার্চে, তারা শুধু চাচ্ছিল সোল। তারা চাচ্ছিল যে পুরো বডি আর্ট না করে শুধু মাথা বা মুখ আর্ট করে আত্মা নিয়ে আসতে। কিন্তু লিপ্পো লিপ্পি চাচ্ছিল না, যে বিউটি মানে ফিজিক্যাল বিউটি অ্যান্ড সোল দুটাই। সাম অফ দ্য মনকস আর ভেরি ক্রিটিক্যাল অফ হিজ ওয়ার্ক, বাট হি ক্লেমস নট টু কেয়ার অ্যাজ হি হ্যাজ ক্যাসিমো মেডিসি টু ফল ব্যাক ওয়ান। ইভেন সো হি ডাজ সিম হার্ট বাই দেয়ার রিভালভস। এই জন্য সে হার্ট হয়েছিল বা তাকে ভালো লাগতেছিল না মনস্টারিতে। ডিউ টু হিজ হার্স ট্রিটমেন্ট অ্যাট দ্য মনস্টারি, হি রেবেলস বাই স্নিকিং আউট ইন দ্য নাইট as he did on the night the story is being told. মানে আজকে রাত্রে যে সে যে কাজটা করেছে, জানালা দিয়ে বের হয়ে আসছে, মিউজিশিয়ানদের সঙ্গে যোগ দিয়ে নাচানাচি করেছে, গান গেয়েছে, এটা আর কি। হি ইনফর্মস দ্য গার্ডস, এই পুলিশম্যান বা গার্ডদেরকে সে তথ্য দিতেছে যে হি ইজ স্পিকিং টু দ্যাট there is another young man at the monastery who is going to grow up and act just as he does. He is not an aberration. Lippo continues to speak against the monks, but after a time starts to feel bad and nervous about what he has said. He does not want to get in trouble with the church. সে চায় না যে চার্চের সঙ্গে তার একটা ট্রাবল সৃষ্টি হোক। যদিও সে চার্চের মনসদেরকে গালি দিয়েছে যে এই লাইফ আমি চাই না যেখানে আমার ফ্রিডম অফ এক্সপ্রেশন নেই, তবুও পরবর্তীতে সে বলছে যে না, এগুলো বলা আমার ঠিক হয়নি, ধর্মীয় লাইফ আর এটা এরকমই। তো লিপ্পো টেলস হিজ লিসনার্স দ্যাট হি হ্যাজ এ প্ল্যান টু গেট ব্যাক ইন দ্য গুড গ্রেসেস অফ দ্য চার্চ। সে আবার চার্চেই ফিরে যেতে চায়। লিপ্পো এটা সে তার পুলিশম্যানদেরকে, যারা তার লিসনার্স তাদেরকে বলে। হি ইজ গোয়িং টু পেইন্ট আ লার্জ পেইন্টিং দ্যাট ইনক্লুডস গড অ্যান্ড দ্য ম্যাডোনা অ্যান্ড চাইল্ড। ম্যাডোনা বলতে মেরি ভার্জিন, ম্যাডোনা বলতে কে? মেরি ভার্জিন। তো সে পুলিশম্যানদেরকে বলতেছে বা তার লিসনারদেরকে বলতেছে, আমি আবার আমার চার্চের লাইফে ফিরে যেতে চাই, আমি চার্চের সঙ্গে যুদ্ধ করতে চাই না আসলে, তো আমি রিলিজিয়াস কিছু পেইন্ট করতে চাই। তো তা আমি এমন একটা বড় পেইন্ট করব, এমন একটা বড় পেইন্টিং করব যাতে গড থাকবে, ভারী মেরি ভার্জিন থাকবে এবং তার চাইল্ড অর্থাৎ জেজাস থাকবে, জেজাস ক্রাইস্ট একটা ফ্রেমের মধ্যে, এবং তাদের আশেপাশে অনেক অ্যাঞ্জেল বসে থাকবে। এইরকম একটা বড় পেইন্টিং সে আর্ট করবে। এই উদ্দেশ্যে সে আবার চার্চের লাইফে ফিরে যাবে। This painting will also include a self-portrait. Lippo's guilt resides at his point, and he jumps into an entertaining narrative regarding the painted version of himself and how he will spend time with the angels. তো সে পেইন্টিংয়ের মধ্যে তাকেও জড়িত রাখবে, পেইন্টিংয়ের মধ্যে লিপ্পো তাকেও রাখবে, এরকম একটা বড় পেইন্টিং সে আর্ট করবে। এই কথাগুলো সে তার গার্ডদেরকে বলতেছে। At the conclusion of the story, he tells the guard his reputation
উইথ দ্য চার্চ উইল বি রিস্টোর, যে তার যে একটা প্রসিদ্ধি ছিল চার্চদের সঙ্গে, চার্চে বা মনস্টারিতে একজন মনক হিসাবে সে আবার সেটাকে রিস্টোর করবে। যদিও মাঝখানে সে দুষ্টমি করে, শয়তানি করে অনেক মেয়ের সঙ্গে রিলেশন করেছে, ফিজিক্যাল রিলেশন করেছে, প্লাস অনেক মেয়ের পেছনে পয়সা উড়িয়েছে। তো সে বুঝতে পেরেছে না যে চার্চের সঙ্গে, গডের সঙ্গে যুদ্ধে যাওয়া যাবে না, সে আবার মনস্টারিতে ফিরে যাবে এই প্রস্টিটিউশনের আশেপাশে থেকে, এবং সকাল হলে চলে যাবে। প্লাস সে মনে করেন যে সে বলতেছে যে 6 months, সে বলছে উইথ দ্য চার্চ উইল বি রিস্টোর্ড ইন 6 months অ্যান্ড রানস অফ ইনটু দ্য নাইট অ্যাজ দ্য সান ইজ রাইজিং। তো সূর্য যেহেতু উঠতেছে, গল্প বলতে বলতে রাত শেষ হয়ে যাচ্ছিল, গার্ডরা গল্প শুনতেছিল আর ফ্রা লিপ্পো লিপ্পি গল্প বলতেছিল। এমন অবস্থায় রাত শেষ হয়ে যাচ্ছিল, তো সে তার গার্ডদেরকে বললো যে আমার বর্তমান নিয়ত হচ্ছে আমি এখানে বেশি, আমি আমার আগের চার্চের লাইফে ফিরে যাব, আমি এই নষ্টামির লাইফে আর থাকবো না, আমি রিলিজিয়াস কিছু বড় একটা পেন্টিং আর্ট করো। পরবর্তীতে সে আর্ট করেছিল, মানে বাস্তব লাইফে সে আর্টও করেছিল। তো এইভাবে আর কি ড্রামাটিকভাবে লিপ্পো লিপ্পির জীবন এখানে তুলে ধরা হয়েছে। এক তো তুলে ধরা হয়েছে তার আর্টের গুরুত্ব, আর্ট মানে পেন্টিংয়ের গুরুত্ব সম্পর্কে এই কবিতাটা। এই কবিতার একটা থিম হচ্ছে পেইন্টিং, বুঝতে পারছো? আর একটা থিম হচ্ছে যে গো এগেনস্ট দ্য উইল অফ মন, সন্ন্যাসীদের ইচ্ছার বিরুদ্ধে যাওয়া। অর্থাৎ তোমার ভেতরে পেন্টিংয়ের ইচ্ছা তুমি করবা, কিন্তু ওই সময়ে মানুষের একটা ইয়া ছিল যে না, ধর্মীয় ব্যক্তিরা পেন্টিং করতে পারবে না, মানে তাদের ইচ্ছা শক্তিকে বেঁধে দেওয়া হয়েছিল, তাদের ইচ্ছা শক্তিকে বেঁধে দেওয়া হয়েছিল যে হুজুর কেন ডক্টরি করবে, হুজুর কেন কবিতা লিখবে। মানে আমাদের ধর্ম দিয়ে বুঝাইলে অনেক ভালো হয়। আমরা অনেক বলি না যে হুজুর দোকানদারিও করে, হুজুর আবার রিক্সাও চালায়, হুজুর ড্রাইভিংও করে, হুজুর আবার এরকম করে বাইরেও বের হয়। এই যে হুজুর 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 বলার উদ্দেশ্য হচ্ছে রিলিজিয়াস পার্সন। তো এরকম একটা ট্রেন্ড ছিল রবার্ট ব্রাউনিংয়ের সময়, এই জন্য সে লিপ্পো লিপির ওইটাকে সাবজেক্ট হিসেবে ধরেছে। তখনও এরকম একটা ট্রেন্ড ছিল, বুঝতে পারছো? তো এই জন্য রবার্ট ব্রাউনিংকে বলা হয় যে সে সেলফ পোয়েট। সে একেবারে সাইকোলজিক্যাল বিষয়টাকে তুলে ধরেছে যে লিপ্পো লিপির মনে কি চলতেছিল। যে এক কথায় যার যে প্রতিভা তাকে সেটা বের করতে দেওয়া উচিত। মানে তুমি চার্চম্যান হলে, তুমি মনক হলে তোমার প্রতিভা দেখাতে পারবে না, এটা ভুল কথা, এটা করা যাবে না, এটা ভুল, বুঝতে পারছো? তো বাকি পরবর্তী যে স্লাইডগুলো আছে ওগুলো আমি গুগল থেকে নিয়েছি। গুগলে অনেক ভালো একটা এক্সপ্লেনেশন পেয়েছি পুরো কবিতার, যেগুলো আমি স্ক্রিনশট করে করে দিচ্ছি। অনেকগুলো আছে, তো ওইগুলা এটা হচ্ছে সামারি, আর ওগুলো হচ্ছে অ্যানালিসিস। ওগুলো হচ্ছে কবিতার অ্যানালিসিস। ওগুলো আমি একটু কাজ করে তোমাদেরকে স্ক্রিনশট দিয়ে দিব, ওগুলো একটু রিডিং করে নিও, ফ্রা লিপ্পো লিপ্পির ওপর পড়াশোনা হয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে এই কবিতার থিম হচ্ছে যে পেইন্টিং, পেইন্টিং, আর্টের প্রতি ভালোবাসা। কারণ ফ্রা লিপ্পো লিপ্পি সে নিজেই একজন পেইন্টার, আর ফ্রা শব্দের অর্থ হচ্ছে মন, সন্ন্যাসী পেইন্টার, মন পেইন্টার। সে তো এক এক তো প্রফেশন অনুযায়ী সে সন্ন্যাসী ছিল। কিভাবে সন্ন্যাসী হয়েছে এই গল্প আমি বলে দিয়েছি, তোমরা তোমাদের কবিতার বই থাকলে সেখানেও পেয়ে যাবা, গুগলে সার্চ দিলেও পেয়ে যাবা। তো আজকের মতো এই পর্যন্ত।